লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ভোলে বাবা, আমার যে মাথা কাজ করছে না। অন্তরা দিদির কথাগুলো অস্থির করে তুলছে আমাকে। তুমি সোহাগের বাবা, আমি সোহাগের মা। সেখানে সেখানে মিতুল কে? মিতুল ইজ নোবডি। মিতুলকে এই বাড়ি ছাড়তে হবে, আর কোনো রাস্তা নেই। গুগলির সামনে যদি সারাদিন মিতুল ঘুরঘুর করে তাহলে সেটা সেটা গুগলি কি করে মেনে নেবে? এই না তুমি সারাদিন মেয়ে মেয়ে করে পড়ে থাকো, তাহলে মেয়ের কথা ভাবো, মেয়ের ভালো মন্দ নিয়ে ভাবো। তুমি নিজের স্বার্থে এই বাড়িতে পড়ে থাকবে, আর তাতে গুগলি কষ্ট পেলেও তোমার কিছু যায় আসবে। তো আজকে আমরা সেলিব্রেট করব, ফাটিয়ে সেলিব্রেট করব, সারা রাত ধরে সেলিব্রেট করব। ফাইনালি ওই মিতুলের ডি এন্ড হয়েছে, বিদায় হয়েছে ওই বাড়ির থেকে চিরকালের জন্য। তাই এখন আমাদের পথের কাটার আর কেউ নেই। ভাগ্যিস সেদিন তোমাকে আমি খুঁজে পেয়েছিলাম। অন্তরের মুখের সাথে তো অনেক মিল আছে, না দেখলে আমিও বিশ্বাস করতাম না। তারপর লকআপে গিয়ে আমি রনকে সবটা বললাম। আমি তোমাকে ঠিক বাঁচিয়ে নেব, কিন্তু তার জন্য আমি তোমাকে যা যা বলবো তোমাকে ঠিক তাই করতে হবে। আমরা তখন থেকে প্ল্যান করেছিলাম বাড়িতে কেউ কারোর সঙ্গে ডিরেক্ট কোনো রকম কোনো কমিউনিকেশন করব না, যাতে কারোর কোনো রকম কোনো সন্দেহ আমাদের উপর না হয়। আর হলেও তাই। আর তার মধ্যে ঠিক সময়ে অনামিকা দেশাই এই বাড়িতে অন্তরা লাহিড়ী হয়ে এলো। মিতুলকে এই বাড়ির থেকে তাড়িয়ে ছাড়লো, আর আমাদের প্ল্যান সাকসেসফুল। মিতুল, এই মিতুল, দাদা কি করে হলো জানি না দাদা, একটা গাড়ি ধাক্কা মেরে দিয়ে চলে গেল। সে কি? মিতুল, এই মিতুল, মিতুল, মিতুল চোখ খোলো। মিতুল, মিতুল, মিতুল চোখ খোলো। মিতুল, ওটা আস্তে 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 আস্তে। দাঁড়া, ধন্যবাদ। তুমি কি করো বলো তো? ভাগ্যিস আমি সময় মতো চলে এসেছিলাম এখানে। তুমি উঠতে পারবে তো? ওঠো, আস্তে আস্তে ওঠো। খুব জোরে লেগেছে না পায়ে? মানে তুমি উঠতে পারবে তো? জোরে লেগেছে। তুমি কি করো বলো তো মিতুল? কাউকে কিছু না বলে বাড়ি থেকে দুম করে চলে এলে, এদিকে বাড়ির সবাই তোমাকে হন্যে হয়ে খুঁজছে। একটা বড় বিপদ হতে পারতো। তুমি নিয়ে না পারা যাবে না মিতুল। চলো বাড়ি চলো। না ওর কথা। কিরে দাদা, কি ভাবছিস বলতো? আশেপাশে সব জায়গা তো খুঁজে এলাম, মেয়েটাকে তো পেলাম না। এত রাত হয়ে গেল, মিতুল গেল কোথায় বলতো? না, আমার না ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। মা, বলছি তোমরা কোনো হদিশ পেলে? না রে, আমরা এদিক ওদিক সব জায়গায় দেখলে কোথাও পেলাম না। আমরাও তো পেলাম না। আমি জানতাম মিতুল এরকম একটা কাজ করবে। আমি ঠিক এই কারণে ওকে ঘরে বন্ধ করে রেখেছিলাম। ও চোখ মুখ দেখলে আমি বুঝতে পারি ও কি করতে যাচ্ছে। না না, এটা আমি কিছুতেই হতে দেবো না। আমি মিতুলকে খুঁজবো, আমি এক্ষুনি গাড়ি নিয়ে বেরোবো, ওকে আমি ঠিক ফিরিয়ে আনবো। মিতুল আমাকে ছেড়ে চলে যেতে পারে না, কিছুতেই না। মিতুল সাবধানে, সাবধানে, আস্তে আস্তে। ওকে সবকিছু ছেড়ে যেতেই হবে ওর কথা।
তাতেই ওই পরিবারের মঙ্গল। মিতুল, কেন পাগলামি করছো তুমি? তোমার এত অভিমান? তুমি পারবে তো নিজের লোকেদের থেকে মুখ ফিরিয়ে থাকতে? তোমার কি মনে হচ্ছে তুমি না থাকলে ইন্দ্রর সংসারে খুব মঙ্গল হবে, গুগলি তোমার ছেড়ে খুব ভালো থাকবে, তাই তো? হ্যাঁ গো অর্কদা, সবাই খুব ভালো থাকবে, তুমি দেখো। মিতুল, আমি তোমার থেকে বয়সে বড়, আমি তোমাকে বলছি তুমি অন্তরার হাতে গুগলিকে ছেড়ে এসে খুব অন্যায় করেছো, ভুল করেছো তুমি। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানতে চাইও না। তাই গুগলি কিরকম আছে তুমি জানতে চাও না? ও ঠিক মতো করে খাচ্ছে কিনা, তোমায় ছেড়ে ও কান্নাকাটি করছে কিনা, তুমি কিচ্ছু জানতে চাও না? এসব বলো না অর্কদা, যতই হোক গুগলির আসল মা তো ফিরে এসেছে, বলো। অন্তরাদি নিশ্চয়ই গুগলিকে সামলে রাখবে, হাজার হোক মা তো। বেশ, গুগলির কথা আমি বাদ দিলাম। ইন্দ্র, সত্যি করে একটা কথা বলো তো মিতুল, তোমার কি ইন্দ্রর জন্য একটু মন কেমন করবে না? যে মানুষটাকে তুমি এত দিন ধরে নিজের মতো করে তৈরি করলে, তাকে সম্পূর্ণ বদলে দিলে, তুমি তাকে দূরে করে দেবে? তুমি মন থেকে এটা পারবে তো? চুপ করো, আমি ঠিক আছে, আমার এখন মনের কথা শুনলে হবে না অর্কদা। আমি যদি নিজের মনের কথা শুনে ওই বাড়ি ফিরে যাই, তাহলে ইন্দ্রবাবু গুগলি দুজনই দুর্বল হয়ে পড়বে। ইন্দ্রবাবু না পারবে আমাকে সরিয়ে দিতে, না পারবে। আচ্ছা, এটা তো সত্যি কথা বলো অর্কদা, অন্তরা দিদি তো গুগলির আসল মা। ইন্দ্রবাবু তার স্ত্রীকে ফিরে পেয়েছে। ওরা তিনজন 7 বছর পর একে অপরকে ফিরে পেয়েছে। ওদের তো এখন নতুন করে সংসার করার সময়, বলো। আমি থাকলে তো এখন বাধা হয়ে দাঁড়াবো, সেটা তো অন্তরা দিদির জন্য অন্যায় হবে, তাই না? ন্যায় অন্যায়ের পরও আমি করি না। আমাকে কত মিথ্যে মনে করে করে বলতে হয়েছে বলো তো। আমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টে নাকি আমার বাচ্চা হারিয়ে গেছিল, আমাকে নাকি কোনো মহান্ত বাবাজি উদ্ধার করেছে। উফ, এই সব কিছু আমাকে রণ মনে করাতো আমার ট্রেনিংয়ের সময়। আর তারপর আমি সেই সব কিছু গিয়ে লাহিড়িদের সামনে উগড়ে দিতাম। ইউনো, ইনফ্যাক্ট আমি কখনো কখনো ফোনে নোটও করে রাখতাম। রিয়েলি? আরে বাবা, আমি না বরাবরেরই খুব স্লো, এসব মুখস্থ টুখস্থ আমার হয় না। এটা কিন্তু খুব চাপের ব্যাপার। চাপের তো বটেই, তাই জন্য সো দ্যাট কোনো ব্লান্ডার না হয়, আমি কোনো প্রবলেম হলে তোমাকে বা রণকে ফোন করে নিতাম। গুগলি আর ইন্দ্রের ডিএনএ ম্যাচ করার পেপারটা সবার সামনে আনাটা টাইমিং একদম বেস্ট ছিল, আর সেটাই ছিল আমাদের প্ল্যানের সব থেকে বড় চাল। ওই দিন আমি ঠিক সময় বুঝে মিতুলের ঘরে গিয়ে ড্রয়ারের মধ্যে রিপোর্টটা ঢুকিয়ে দিয়ে এসেছিলাম। তারপর ঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম, আর তুমিও ঠিক সময়ে গুগলি ঘরে পৌঁছে গেছিলে। আর যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। তুমিও ঠিক সময়ে গেস্ট রুমে চলে গেলে। তারপর মিতুল উত্তেজিত ছিল বলে তোমাকে একটা কিছু ছুঁড়ে মেরে দিল। ফার্স্ট এড বক্স খুঁজতে তো কাউকে একটা ড্রয়ারটা খুলতেই হতো, আর তখন রিপোর্টটা পেয়ে যেত। সব কিছু প্ল্যান মাফিক হয়েছে, আর রিপোর্টটাও সবার সামনে চলে এলো। এক্স্যাক্টলি। ভাবো কত কষ্ট করে, কত খাটনি করে মিতুলকে তাড়িয়েছি আমি। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু আমাদের এক্সপেকটেশন কেউ ছাপিয়ে গিয়েছো। আই এম রিয়েলি ইমপ্রেসড।
টাকা নিলে অনামিকা কোনো কাজ ইনকমপ্লিট ছাড়ে না, সেটাও কমপ্লিট করে। তোমরা যখন আমাকে টাকা দিয়েছো তখন তো আমাকে নিখুঁতভাবে কাজটা করতেই হবে। এনিওয়ে, মিতুল যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে তার মানে তোমাদের প্ল্যান সাকসেসফুল, আমার কাজ তার মানে ডান, রাইট? আমি তাহলে চলি। না না না, তুমি এখন বাড়ির থেকে চলে গেলে কিভাবে হবে অনামিকা? সরি অন্তরা, দেখো তুমি যদি এখনই ডিভোর্স দিয়ে বাড়ির থেকে চলে যাও তাহলে কিন্তু ওই মিতুল আবার উড়ে এসে জুড়ে বসবে। আর পুরো ব্যাপারটা যদি এত ফাস্ট হয় তাহলে কিন্তু সবার একটা সন্দেহ কোথাও না কোথাও হবেই। এক্স্যাক্টলি। তাহলে কি বলতে চাইছো তুমি? গুগলির মন থেকে মিতুলকে চিরকালের জন্য মুছে ফেলতে হবে, ও যাতে একদম একদম মিতুলকে ভুলে যায়। আর ততদিন পর্যন্ত কিন্তু তোমাকে ইন্দ্রজিৎ লাহিড়ীর বউ আর সোহাগের মা হওয়ার সুন্দর অভিনয়টা একদম এভাবেই চালিয়ে যেতে হবে। দেখো বাড়ির লোকজন কিন্তু অলরেডি মেনে নিয়েছে যে তুমি অন্তরা, ইনক্লুডিং সিমি। সত্যি সিমিটা সারা জীবনের বোকাই রয়ে গেল না? হ্যাঁ অনুরাধা, সিমিটা বোকাই রয়ে গেল। আর ও বোকা থাকলেই ভালো। দেখো পুরো প্ল্যানটার কথা তো টিমের শুধুমাত্র কোচ আর ক্যাপ্টেনেরই জানার দরকার, তাই না? বাকি প্লেয়ারদের জেনে কি হবে? এক্স্যাক্টলি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। কিন্তু এই বিশ্বাসটাকে না আরেকটু জমাট বাঁধতে দাও, মানে সবার মনের মধ্যে যেন এই কথাটা একদম একদম গেঁথে থাকে। সেটা হয়ে যাক, তারপরেই তোমার ছুটি। ওকে, ডান দেন। নট ডান, দিস ইজ অ্যাবসলিউটলি নট ডান মিতুল। এটা আমি করতে পারবো না। আমি ইন্দ্রকে কি করে বলবো তোমার সঙ্গে আমার দেখা হয়নি? এটা তোকে ঠকানো হবে, আমি পারবো না এটা। দয়া করে বোনের এই অনুরোধটুকু রাখো অর্কদা। প্লিজ প্লিজ মিতুল, তুমি আমার রিকোয়েস্ট করো না, এটা হয় না, এটা সম্ভব নয়। ইন্দ্র ফোন করছে। ফোনটা ধরো, দয়া করে বলো না আমি তোমার সঙ্গে আছি, বলো না। হ্যাঁ বল। মিতুলকে কেউ খুঁজে পায়নি, সবাই খোঁজাখুঁজি করছে। এদিকে দেখ গুগলি কান্নাকাটি করছে, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমি এক্ষুনি বেরোচ্ছি গাড়ি নিয়ে, তুই কি আমার সঙ্গে যাবি? তুই চুপ করে আছিস কেন? তুই অন্তত কিছু বল। কি যে করি না আমি, এই দুজনে মিলে আমাকে দোটানায় ফেলে দিল। ইন্দ্র, মিতুল। কি মিতুল? কি? আরে অর্ক চুপ করে থাকিস না, তুই কি মিতুলকে দেখেছিস? বল। মিতুল, আমি মিতুলকে পাইনি ইন্দ্র। আমি পাইনি মিতুলকে। তুই একটা কাজ কর, তুই গাড়ি নিয়ে বেরিয়ে পড়, আমিও এদিকটা আমার মতো করে খুঁজছি। এখন রাখলাম। দেখো আমি কিন্তু তোমার কথা রেখেছি, আমি ইন্দ্রকে বলেছি তোমার সঙ্গে আমার দেখা হয়নি। এবার তোমাকে আমার একটা কথা রাখতে হবে। কি কথা? তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার সঙ্গে আমার বাড়ি যাবে। অর্কদা তুমি ব্যস্ত হও না, তুমি দেখো কিছু না কিছু একটা ব্যবস্থা আমি ঠিক করে নেব। তাই নাকি? তা এই পায়ে তুমি কি ব্যবস্থা করবে শুনি? মিতুল, তুমি তো কথায় কথায় আমাকে দাদা দাদা করো। এখন দাদা যা বলবে সেটা চুপ করে তুমি শুনবে। তুমি এক্ষুনি আমার বাড়ি যাবে, আর কোনো কথা হবে না। অর্কদা একটু বোঝার চেষ্টা করো, আমাকে তোমার বাড়ি নিয়ে গিয়ে ঝামেলা বাড়িও না অর্কদা। আমি কিছু না কিছু। সেটা আমাকেই বুঝতে দাও। মিতুল, ইন্দ্র একটা কথা বলে না যে তুমি সব বোঝো বলে সমস্যা হয়। আমার কিন্তু মনে হচ্ছে ইন্দ্র একদম ঠিক কথাই বলে। আচ্ছা মিতুল, আমরাও তোমার থেকে বয়সে বড়,
সব সময় নয়, একটু একটু আমাদের কথা শোনো মাঝে মাঝে। দেখো, এই বিষয়ে কিন্তু আর কোনো কথা হবে না। মিতুল, আমি কিন্তু এমনিতে শান্ত মানুষ, কিন্তু একবার রেগে গেলে না তখন আমি কি করি কোনো ঠিক থাকে না, তাই আমার কিন্তু রাগিও না। তুমি অন্তত রাগ করো না অর্কদা। ঠিক আছে, আমি তোমার বাড়ি যাব। গুড গার্ল। বিষয়টা একবার কলিকে জানিয়ে রাখি। এই ট্যাক্সি ট্যাক্সি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলো আস্তে 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 আস্তে। এভাবে খুঁজে পাবি নাকি মিতুলকে? না বাবা, আমাকে খুঁজতেই হবে মিতুলকে। খুঁজবো তো, আমরা সবাই মিলে খুঁজবো, কিন্তু তার আগে তুই মাথা ঠান্ডা কর বাবা, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা করে একটু ভাব। দরকার পড়লে আমরা পুলিশের সাথে যোগাযোগ করব। হ্যাঁ, আমার দিব্যি, আমি তো তোমায় কিচ্ছু দিতে পারিনি, তাহলে অধিকার বোধের এতটা জোর তুমি পাও কোথা থেকে? মাথা ঠান্ডা কর, ঠান্ডা কর। কিরে কলি, তুই আবার কি ভাবছিস? না কিছু না মা, আমি বরঞ্চ মিতুলকে একবার মন্দিরে খুঁজে আসি। ঠিক আছে দাদা ভাই, আমি যাচ্ছি, তুই এখানেই থাক। আমার পেমেন্টটা একটু দেখে নিও। Oh yeah, sure. সব ঠিক আছে, কিন্তু মাথায় রেখো ইন্দ্রের চোখ কিন্তু খুব শার্প। আচ্ছা, অনামিকার সাথে থাকতে থাকতে ইন্দ্র কিছু সন্দেহ করবে না তো? আর সন্দেহ করেই বা কি হবে? আরে ও তো আর অন্য কেউ না যে প্লাস্টিক সার্জারি করে অন্তরা সেজে এসেছে। এই নকল অন্তরার পেছনে যে রহস্যটা রয়েছে সেটা কেউ কোনোদিন ভেদ করতে পারবে না। আমি শিওর অ্যাবাউট ইট। ইনফ্যাক্ট কেউ কোনোদিন এটা ভাবতেই পারবে না যে এই রকমও হয়। যা বলেছ, এই পৃথিবীটা হলো ফুল অফ সারপ্রাইজেস। কাকিমা, ইস, হ্যাঁ রে অর্ক, তুই এত বড় হয়ে গেছিস, তোর কোনো বোধবুদ্ধি হয়নি? মেয়েটাকে যে এই অবস্থায় নিয়ে আসছিস, আমাকে তো একটু আগে জানাবি, তাহলে আমি একটু চুন হলুদ গরম করে রাখতাম, একটু আরাম পেত মেয়েটা। এখনকার মলম ভালো, কিন্তু এগুলো তো টোটকা, এগুলোতে আরো আরাম পেত। কাকিমা, আপনি আমাকে নিয়ে একদম ব্যস্ত হবেন না, আমি একদম ঠিক আছি। মিতুল, তুমি আমার মাকে চেনো না, মা না বরাবরই খুব কেয়ারিং। তুমি আমাকে ঠিক আছে বলে থামাতে পারবে, মাকে অসম্ভব। থাক, অনেক হয়েছে, মার কথা যে কত ভাবো। যাকে, কিন্তু আমার তো এই মেয়েটার জন্য খুব চিন্তা হচ্ছে। তোমরা আজকালকার দিনের ছেলেমেয়েরা যে কি করো আমি তো কিছুই বুঝতে পারি না। দেখো, সংসার সম্পর্ক এগুলো তো ধরে রাখতে হয়, বলো? ইন্দ্রর পরিস্থিতির চাপে পড়ে তুমি এখানে চলে আসলে, আর ওইভাবে বিয়ে করার পর কলিকে দেখো। মিতুল, কলি দিদি, ইন্দ্রবাবু এসেছেন নাকি তোমার সঙ্গে? না না, দাদা ভাই তো বাড়ি। অর্কদা, তোমাকে আমি বলেছিলাম না বাড়ির কাউকে না বলতে, তুমি বলে দিলে। এবার যদি বাড়ির সবাই জেনে যায় তাহলে কি হবে? মিতুল, এবার আমি কিছু বলি? উফ, সারাক্ষণ মেয়েটা শুধু নিজেই বক 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 করে যাবে। আমি কাউকে কিচ্ছু বলিনি, শুধু কলিকে বলেছি, তাও তোমার পায়ের ব্যথার জন্য।
বলছি শুনুন না, আপনি আমাকে একটু বরফ আর ক্রেপ ব্যান্ডেজ এনে দিতে পারবেন? ও আর একটা ব্যথার মলমও লাগবে। কলি দিদি ঠিক আছে, আনছি। ঠিক আছে। দেখেছো তো তুমি না তোর কথা চুপ করে বসো। কি দরকার ছিল ওনাকে? হ্যাঁ তুমি না একটা পেন কিলার নিয়ে এসো তো। কলি দিদি আমি গ্রামের মেয়ে, আমার এইটুকু ব্যথায় কিচ্ছু হবে না, এরকম তাড়াহুড়ো করো না তো। আবার পাকা পাকা কথা। একদম চুপ করে থাকবে। বাড়িতে কারোর একটু কেটে গেলে কে সব থেকে বেশি লাফালাফি করে শুনি? তুমি তো। আজকে তোমার এতটা ব্যথা লেগেছে, আমরা চুপ করে বসে থাকবো? দেখি পাটা দাও। তুমি গুরুজন মানুষ করে কি হলো, তুমি বসে আছো কেন? পেন কিলারটা নিয়ে এসো। ও ভুলে গেছিলাম, এক্ষুনি নিয়ে আসছি। মিতুল আর কথাটা একটু শোনো, পায়ে হাত দিও না। আরে তুমি পাটা তো কলি। দেখেছো তো তুমি কিন্তু আমার কোনো কথা শোনো না। কাকিমা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ছাড়ো। হ্যাঁ একটু মলম। আপনি ছিলেন বলে অনেক সুবিধে হলো। কোথাও সম্পর্ক গড়ে, কোথাও ভাঙে। বলে বাবা ধীরে ধীরে কলি দিদির সংসারটা তুমি জোড়া লাগিয়ে দিও। কলি দিদির মতো এত ভালো একটা মেয়ে, এত সুন্দর একটা শ্বশুর বাড়ি পেয়েছে, সেটাকে হেলায় হারাতে দিও না বলে বাবা।